আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের শিরোনাম, আজকের প্রতিকূল বাস্তবতায় স্বাধীনতার ঘোষণ, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। আমরা কোথায়? আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী, বীর মুক্তিযোদ্ধা ওমর সেলিম শের, আমার সাবেক উপাচার্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুল আওয়াল। আপনাদেরকে আমাদের আমাদের দৃষ্টিকোণ একাত্তরে স্বাগত জানাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রূপা, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি নবী ভাইকে দিয়ে শুরু করতে চাই। 1975 সনের 15ই আগস্ট স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পরে 7ই মার্চের ভাষণ নির্বাসনে চলে গিয়েছিল, পাঠানো হয়েছিল। দীর্ঘ 2 যুগ সংগ্রামের পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। 7ই মার্চের ভাষণ আবার আমরা শুনতে পাই, বাঙালি জাতি শুনতে পায় এবং প্রতিষ্ঠিত করেছিলেন বেশ ভালোভাবেই। এই ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ করে, কিন্তু তারপরেও শেষ রক্ষা হয়নি। আওয়ামী লীগ সরকার থেকে চলে যাবার সাথে সাথে 7ই মার্চের ভাষণ আবারও নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটি এমন এক ভাষণ যা শুনে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, অকাতরে প্রাণ দিয়েছিল, অবশেষে স্বাধীনতা এসেছিল। এরকম একটি ভাষণকে বারবার নির্বাসনে যেতে হয় কেন? সবচেয়ে অবাক বিষয় হচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেই এই ভাষণ থাকে, অন্য কোনো দল ক্ষমতায় আসলে এই ভাষণ থাকে না। এটা কেমন হয়? স্বাধীনতাকে এইভাবে অগ্রাহ্য করে আবার স্বাধীনতার কথা বলে যে সব রাজনৈতিক দলগুলো, তাদের এই দ্বিচারিতাকে আপনি কেমন করে দেখছেন, নবী ভাই? ধন্যবাদ। আমি একটু স্মৃতিচারণ করতে চাই। আমার সৌভাগ্য হয়েছিল 7ই মার্চের ভাষণ সেই মহা জনসভায় ভলান্টিয়ার হিসাবে কাজ করার জন্য, ছাত্রলীগের একজন কর্মী হিসাবে। 1 মার্চ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রির অনার্স পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষার শেষ সময়ে আমরা ব্যস্ত ছিলাম। হঠাৎ দেখলাম কার্জন হলের চারপাশে লাঠি মিছিল এবং স্লোগান হচ্ছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আমরা জানতে পারলাম 3 মার্চে ঢাকাতে জাতীয় পরিষদের যে অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, ইয়াহিয়া খান আর ভুট্টো ষড়যন্ত্র করে সেটা বঙ্গবন্ধুর সাথে পরামর্শ না করে পসপন করেছে অনির্দিষ্ট কালের জন্য। বঙ্গবন্ধু সেদিন একটি হোটেলে তার পার্লামেন্টারি পার্টির মিটিং করছিলেন। তো তিনি এই ঘোষণা শুনে স্পষ্ট বুঝতে পারলেন এটা একটা গভীর ষড়যন্ত্র। কারণ পার্লামেন্ট ডাকা, পসপন করা, এটা হলো মেজরিটি দলের যে প্রধান, তার পরামর্শ নিয়ে এটা করতে হয়। প্রেসিডেন্ট এককভাবে এটা করতে পারে না। তো তিনি এই স্পষ্ট ষড়যন্ত্র দেখে তিনি এটাকে চ্যালেঞ্জ করলেন এবং অসহযোগীদের আন্দোলনের ডাক দিলেন। তখন আমরা দেখলাম যে কার্জন হলের সেই ল্যাবের থেকে যে রাস্তায় মিছিল করে লোকজন যাচ্ছে স্টেডিয়ামের দিকে, যে সেখানে জনসভা হবে। তো আমরাও সেই পরীক্ষা বর্জন করে, ঠিক বর্জন না, আমরা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু শুনলাম বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। আমরা রাস্তায় নেমে সেই মিছিলের সাথে পল্টন ময়দানে গেলাম। সেখানে হাজার হাজার লোক, আর বিশেষ করে স্টেডিয়ামে খেলা হচ্ছিল ক্রিকেট খেলা, সেই স্টেডিয়ামের দর্শকরাও খেলা স্টেডিয়াম ছেড়ে তারাও পল্টনের ময়দানে জনসভায় যোগ দিয়েছে। চারদিক থেকে মিছিল আসছে, স্লোগান হচ্ছে। তো তখন তোফায়েল আহমেদ আসলেন, এসে তিনি বললেন যে আমি বঙ্গবন্ধুর কাছ থেকে আসলাম, উনি আজকে গুজব চলছিল যে ওইখানে বঙ্গবন্ধু আসবেন, এই জন্য লোকজন জড়ো হচ্ছিল। কিন্তু তোফায়েল আহমেদ এসে, তোফায়েল আহমেদ আসার আগে সবাই বক্তৃতা দিচ্ছিল, ছাত্র নেতা এবং কি বলে পলিটিক্যাল পার্টির লোকজন, এরা বক্তৃতা দিচ্ছিল। তো তোফায়েল ভাই এসে বললেন যে বঙ্গবন্ধু আমাকে পাঠিয়েছে, উনি এখানে আজকে আসবেন না, 7 তারিখে তিনি নীতি নির্ধারক বক্তৃতা দিবেন রেসকোর্স ময়দানে।
তো তখন মিটিং ভেঙে গেল। তো আমরা এফএসএলে যে আমরা প্রায় 1000-এর বেশি রেসিডেন্ট স্টুডেন্ট ছিলাম। যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল, সবাই যার যার মতো বাড়ি চলে গেল, কিন্তু আমরা ছাত্রলীগের 10-12 জন, ছাত্র ইউনিয়নের 2-1 জন আমরা রয়ে গেলাম এই 7ই মার্চ এবং অসহযোগ আন্দোলনের কর্মী হিসাবে। তা আমি লম্বা কাহিনী সংক্ষেপে বলছি। সেই 7ই মার্চ আসলো, তখন গুজব ছড়ানো হয়েছিল। আচ্ছা, ইতিমধ্যে আমরা এই 1 মার্চ থেকে 7ই মার্চ পর্যন্ত অসহযোগ আন্দোলন প্লাস হইল 7ই মার্চের প্রিপারেশন, আমাদের যা করণীয়, কি বলে, মাইকিং করা, লিফলেট ডিস্ট্রিবিউট করা, তারপরে চোঙ্গা মারা একটা শব্দ ছিল, হ্যাঁ, সরি চিকা মারা একটা শব্দ ছিল। পোস্টার লাগাতাম রাতে, রাতে পুলিশের, রাতের বেলায় পুলিশ যখন আমাদেরকে দেখতো তখন আমাদের জিজ্ঞেস তোমরা কি করছো, তখন সবাই বলতো যে আমরা চিকা মারছি। যাই হোক, তো আমরা পোস্টার লাগাতাম। তারপরে সেই 7ই মার্চ আসলো, আগের দিন গুজব ছড়িয়ে গেল যে বঙ্গবন্ধু তার ধানমন্ডি বাসা থেকে রেস কোর্সে আসার পথে পাকিস্তানের কমান্ডো অথবা অন্য কেউ তার বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে। তো সেই জন্য ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং অন্যান্য সবার সমন্বয়ে স্বেচ্ছাসেবক যুবলীগ ছিল না, বঙ্গবন্ধুর রাস্তা, যে রাস্তায় আসবেন সেই রাস্তা দিয়ে ওই আমরা ভলান্টিয়ার হিসাবে দায়িত্ব পালন করলাম। আমাদের দায়িত্ব পড়লো ধানমন্ডি এবং সায়েন্স ল্যাবরেটরির যে কর্নারে, ওই ধানমন্ডির ওই রোড দিয়ে এসে ওইখানে লেফট টার্ন নিয়ে রেসকোর্সে যাওয়ার, ওইটা শর্টকাট রাস্তা। তো আমরা ওইখানে থাকি, দাঁড়িয়ে আছি, লোকজন আমাদেরকে বাইপাস করে চলে যাচ্ছে রেসকোর্স ময়দানে। তখন তো সেলফোন ছিল না, আমরা জানতাম না কোথায় কি হচ্ছে। তো পরে শুনলাম যে বঙ্গবন্ধু অন্য রাস্তা দিয়ে রেসকোর্সের ময়দানে রওনা হয়ে গেছেন, অলমোস্ট হয়ে গেছেন। তখন আমরা ওইখান থেকে দৌড়িয়ে রেসকোর্সে গেলাম। আমাদের ইচ্ছা ছিল যে আমরা এফএসএলে 5-7 জন একসাথে ছিলাম, আমি, আমিন, হাবিবুল্লাহ এন্ড আদার্স। তো আমাদের ইচ্ছা ছিল যে একদম বঙ্গবন্ধুর স্টেজের সামনে বসে বক্তৃতা দিব, কিন্তু ওইখানে গিয়ে দেখি যে মানে পা রাখার জায়গা নেই, তিল ধরনের জায়গা নেই, কানায় কানায় ভর্তি। আমরা একদম সেই শেষে হাইকোর্টের দিকে, 3 নেতার মাজারের দিকে আমরা মাইকে, একটা লাস্ট মাইক ছিল, সেখানে দাঁড়িয়ে ওনার বক্তৃতা শুনলাম। তো এই বক্তৃতা সম্পর্কে তো আমরা সবাই জানি, ভিডিও দেখেছি। ইতিহাসের সর্ববৃহত্তম জনসমাবেশ বাংলাদেশে, বঙ্গবন্ধু সেখানে স্পষ্টই বললেন 17-18 মিনিটের বক্তৃতায় যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপরে তিনি আরও বললেন যে তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। আরও বললেন যে সেনাবাহিনীকে, পাকিস্তানিদের সেনাবাহিনী ভাতে মারবো, পানিতে মারবো ইত্যাদি। এবং সবার শেষে তিনি এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলে বক্তৃতা শেষ করলেন। তো আমরা যারা ছাত্রলীগের কর্মী ছিলাম ঢাকাতে, বিশেষ করে অসহযোগ আন্দোলনের কর্মী ছিলাম সেই 1 তারিখের থেকে 7 তারিখে, আমাদের কাছে ওইটাই ছিল বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। কারণ সংখ্যাগরিষ্ঠ দলের নেতা যখন লক্ষ লক্ষ জনসমাবেশে প্রকাশ্যে, উপরে হেলিকপ্টারও ঘুরতেছিল, প্রকাশ্যে যখন বলেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তখন তো আর স্বাধীনতার ঘোষণা আর কিছু বাকি থাকে না, যেটা নিয়ে পরবর্তীকালে বিতর্ক সৃষ্টি করা হয়েছিল। তো এই স্মৃতি এখনো মনে জাগরুক আছে। মনে হচ্ছে এই গতকালকের ঘটনা, সেই স্মৃতি মনে ভাসে। 7ই মার্চ আসলে প্রতি বছরই সেই স্মৃতির কথা মনে হয়। এবং বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে, শত শত প্রমাণ আছে, দালিলিক প্রমাণ, ভিডিও প্রমাণ যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, তিনি স্বাধীনতার জনক, আমাদের জাতির পিতা। কিন্তু সেইটা যা আপনি উল্লেখ করেছেন আপনার ইন্ট্রোডাকশনে, যে যখনই সরকার পরিবর্তন হয় সেটাকে একটা বিতর্কিত করার চেষ্টা করা হয়। জিয়াউর রহমান যখন সে সেক্টর কমান্ডার ছিল, 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম 21শে ফেব্রুয়ারি 72-এর
72 21শে ফেব্রুয়ারি। সেখানে একটা বক্তৃতা দিয়েছিলেন, সেখানে আমি উপস্থিত ছিলাম। সেখানে তিনি বলেছিলেন যে বঙ্গবন্ধু 7ই মার্চ আমাদের জন্য ছিল, 7ই মার্চের বক্তৃতা আমাদের জন্য ছিল দিক নির্দেশনামূলক, এবং সেই বক্তৃতাটাই পরে বিসিতাতে ছাপা হয়েছিল, এবং মঞ্জুর আহমদের সম্পাদিত একটা বইয়েও ছাপা হয়েছিল। সেটার কপি আমার কাছে আছে। সেখানে জিয়াউর রহমান সেটা বলেছিলেন যে 7ই মার্চের সে বঙ্গবন্ধু সেই ভাষণ ছিল আমাদের কাছে দিক নির্দেশনা। তো আমি এখানেই থামি। এখানে আরও দুজন বিজ্ঞ আলোচক রয়েছেন, যাদের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলে আমি নিজকে সম্মানিত বোধ করি। তো আমি এখানে থামলাম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ নবী ভাই। আহ, আমি এখন একটু ওমর শের ভাইয়ের কাছে জানতে চাই, এই যে 7ই মার্চের ভাষণ আমি যেটা বলছিলাম, নবী ভাই যেটা বলছিলেন, এটা আম, আওয়ামী লীগ সরকার আসলেই মনে হয় আমাদের ইতিহাস চর্চা হয়, মুক্তিযুদ্ধের কথা জানি, 7ই মার্চের ভাষণের গুরুত্ব বুঝতে পারি, যেখানে গোটা পৃথিবী আহ 7ই মার্চের ভাষণকে গুরুত্ব দিয়েছে। 7ই মার্চের ভাষণ একটা সমাদৃত, এটা কবিতার সাথেও তুলনা করা হয়েছে। আম, এত শক্তিশালী ভাষণ, একটা ভাষণে মানুষ, একটা জাতি গঠিত হয়, একটা রাষ্ট্র গঠিত হয়। সেই ভাষণটা সবসময় অবহেলিত হয় বঙ্গবন্ধু। সে ভাই, আমি একটু প্রশ্নটা অন্যভাবে করি, কারণ এই প্রশ্নটা আমাকে আজকে একজন করেছে। সে প্রশ্নটা, আপনি একজন মুক্তিযুদ্ধের সংগঠক এবং সেই সময়টাতে আপনি তরুণ ছিলেন, সেজন্য জানতে চাইছি, বঙ্গবন্ধু কেন সর্বজনীন হতে পারলেন না? এই প্রশ্নটা আমাকে আজকে একজন করেছে। ধন্যবাদ নোপা, এবং ধন্যবাদ আমার দুই সহ আলোচক বৃন্দ এবং খুবই গর্বিত আলোচক বৃন্দ আছে। ধন্যবাদ জানাচ্ছি দর্শক বৃন্দদেরকে আজকে এই 7ই মার্চের এই অনুষ্ঠানে শোনার জন্য। 7ই মার্চ আসলে আমি একটু ইমোশনাল হয়ে যাই। আর 7ই মার্চ নবী ভাই যেটা বললেন একটু আগে, 1 তারিখ থেকেই কিন্তু আমরা এই অসহযোগ আন্দোলন শুরু করেছিলাম, রাস্তায় নেমে পড়েছিলাম। আমার মনে আছে আমি তখন আসছে তখনকার তিতুমির কলেজ, আজকে জিন্না কলেজ ছিল তখন বোধহয় ওটার নাম। আমরা ঢাকা ইউনিভার্সিটি ইকবাল হল থেকে গেছিলাম, শেখ কামাল সহ, শেখ শহীদ এবং আরো কয়েকজন সহ, আহ নামটা মনে আসছে না, গুলজার, পাশা, এরা সহ গেছিলাম আহ ওই কলেজের একটা ছাত্রলীগের একটা গ্রুপ করতে। যেহেতু আমি ঢাকা সিটি ছাত্রলীগের সদস্য ছিলাম এবং আমার দায়িত্ব ছিল ওখানকার সমস্ত কলেজগুলো আর কি ছাত্রলীগের ইউনিট করার জন্য। তো 1 তারিখে যখন এই ঘটনাটা আসলো, এই এখানে এক বক্তৃতার পরে, তখন ট্রাকে করে সব ছাত্ররা নেমে পড়েছিল এবং আমরা তখন, ওইটা বোধহয় বনানীতে ছিল, তখন বনানী থেকে আমরা ওইভাবে, আমরা যে জিপে গেছিলাম সেই জিপেও ছিল আজকের যে বিদ্যুৎ মন্ত্রী টুকু টুকু বোধহয় আমাদের সাথে ছিল তখন ওই সময়। যাই হোক, এটা একটা স্মৃতিচারণের ব্যাপারে, যেহেতু একটু স্মৃতিচারণ করলেন। আমার, তোমার প্রশ্নের উত্তর আমি আসতেছি, 1 সেকেন্ড দাও। আমি, আমার দায়িত্ব ছিল 7ই মার্চে ঢাকা কলেজ থেকে একটা ছাত্রলীগের গ্রুপকে নিয়ে ইকবাল হলে জড়ো হয়ে, ইকবাল হল থেকে, তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে, ইকবাল হল আমার একটা রুম ছিল, ওই রুমে তখন পোস্টার লেখা হচ্ছিল। 6 তারিখ রাত্রে আমরা সারা রাত্রি পোস্টার লিখেছি এবং এটা চিকা মারা, যেটা বললেন রণবীর ভাই, চিকাও মেরেছি আমরা সমস্ত দেয়ালে দেয়ালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, ধানমন্ডি, 27 নম্বর রোড এবং দিঘাতলা, সব দিকে চিকা মারা হয়েছিল। তো ওই ওই অবস্থায় আমরা তখন 71 সালের ওই সময়টা, 1 তারিখ থেকে 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ, ওই যে বক্তৃতা, ওখানে মাখন ভাই বক্তৃতা দিয়েছিল, আব্দুল কুদ্দুস মাখন, যদি নবী ভাই মনে থাকে। তোফাল হ্যাঁ, ভাই আমাদের হলের ছাত্র ছিলেন উনি। হ্যাঁ, আপনাদের হলে ছাত্র ছিল। তো মাখন ভাইয়ের সাথে আমার সাথে একটু ঘনিষ্ঠতা বেশি ছিল। তো মাখন ভাই আহ ওই বক্তৃতা ছিল, আমরাও গেছিলাম ওখানে। তারপর আমরা চলে এসেছিলাম, কারণ তুফাইল ভাই এসে বললো যে 7 তারিখে হবে। তো 7 তারিখের ঘটনা আমি আসতেছি, অল্প সহজে একটু বলে নিই। 7 তারিখে আমি স্টেজের 6 ফিট কি 5 ফিট দূরে ছিলাম, কারণ শেখ কামাল সহ যে গ্রুপটা আমরা গেছিলাম, কামাল আমাকে দায়িত্ব দিয়েছিল তুই এখানে থাকবে। আমি, ঠিক আছে তুমি যাও, আমি ওখানে দেখতেছি, এই এই গ্রুপটাকে আমি দেখতেছি। তো ওখানে আমরা নিয়ে গেছিলাম। এখন আসি তোমার প্রশ্নতে, সার্বজনীন হয়নি কেন 7ই মার্চ বক্তৃতা, ওয়ার্ল্ড স্পিচেস অফ দ্য বিচেস অফ দ্য, আমার লেখকের নামটা মনে আসতেছে, বইটা আছে আমার কাছে, ওর মধ্যে জেকব, জেকবের বইয়ের মধ্যে আছে এবং ইউনেস্কোতে এটা রিকগনাইজ করা হয়েছে। উনি, ওনার এই বক্তৃতাটা ওয়ার্ল্ড রিনাউন্ড,
কিন্তু সার্বজনীন হয়নি কেন? এটার উত্তরটা খুব কঠিন এবং কিছুটা আমাদেরও দোষ আছে, ছাত্রলীগ, আওয়ামী লীগের দোষ আমাদের বেশি আছে, কারণ আমরা এটাকে আহ, নিজস্ব করে দেওয়ার চেষ্টা করেছিলাম প্রথমে, কিন্তু পরবর্তীতে আমরা রিয়েলাইজ করলাম এটা সবার, সমস্ত বাঙালি জাতির, এটা এটা সমস্ত দলকে। এবং 75 সালে যখন বঙ্গবন্ধুকে আর্মি অফিসাররা হত্যা করলো, তারপর থেকে এই ষড়যন্ত্র শুরু হয়েছে বঙ্গবন্ধুকে নিচে দেখানোর জন্য, যার জন্য এই বক্তৃতাটা আসলেই সার্বজনীন হতে পারে নাই। একমাত্র এই যে ষড়যন্ত্রকারী, যে পাকিস্তান পন্থীরা যে ষড়যন্ত্র করেছে, যারা বাংলাদেশকে মেনে নেয়নি, তাদের আজকে তাদেরই মাথাচাড়া দিয়ে দেখতেছি। তারা দুঃখের বিষয়ে তারা অপোজিশন পার্টি হচ্ছে পার্লামেন্টে, তারাই এটাকে করতে দেয়নি, এই জন্য সার্বজনীন হতে পারেনি। আমি সবসময় এই প্রশ্নটা আমিও পাই, তুমি যাতে যেটা পেয়েছো, এই প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করে আমাকে, বিশেষ করে লেফটিস্ট পিপলরা জিজ্ঞেস করে আমাকে যে আপনারা এটা করেননি কেন? আমরা তো করবো না, এটা সবাই করবে, এটা জনগণের উচিত ছিল, জনগণ এটা মেনে নেওয়া উচিত ছিল। তো এনিওয়ে, আজকে যে আলোচনা 7ই মার্চের, আমি একটু অন্য আঙ্গিলকে বলবো আজকে। আমি স্মৃতিচারণ বেশি করবো না, কারণ গত 44 বছর ধরে আমি স্মৃতিচারণই করে যাচ্ছি, এমবেসি ফাংশনে, বিভিন্ন অনুষ্ঠানে। তো স্মৃতিচারণ না করে আমি বলবো, আমি শুরু করবো এইভাবে। আজকে 7ই মার্চ 1971 তারিখে বঙ্গবন্ধুর ভাষণ ছিল 19 মিনিট এর ভাষণে উনি অনেক বিষয় তুলে ধরেছিলেন। এই বক্তৃতাতে মুক্তিযুদ্ধের জন্য একটি সম্পূর্ণ প্রেসক্রিপশন হয়ে উঠে। এই মুক্তিযুদ্ধের এটাই আমাদের সত্যিকারের একটা দিক নির্দেশনা ছিল মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য, এটাই ঘোষণা, এছাড়া আর কোনো ঘোষণা হতে পারে না, যেটা নবী ভাই একটু আগে বললেন, আমি রিপিট করতেছি না, ওটা একটু পরে শেষে আসবো। তিনি সমাজের সকল স্তর, প্রতিটি স্তরের জনগণের এবং শ্রেণীর আগ্রহ এবং তাদের স্বার্থ এবং তাদের প্রত্যাশাকে তুলে ধরার চেষ্টা করেছিলেন তার এই বক্তৃতার মধ্যে। যদি একজন বক্তৃতাটা নিয়ে যদি রিসার্চ করি, আমি নিজেও একটু রিসার্চ করেছি, আমার যে বইটা একটু ওকে দেখালাম, ভাষণ সমূহ, যেটা পাবলিশ হয়েছে 2016 সালে, এটার মধ্যে তার স্পিচটা আছে এবং এর মধ্যে আরো অনেক স্পিচেস গুলো, দামি দামি কতগুলো স্পিচ আমি সংকলিত করেছি এখানে। আহ ওখান থেকে একটা সেকশন প্যারাগ্রাফ আছে, পড়ে শোনাবো আমি তোমাদেরকে এখানে। আহ তিনি সমাজপতি করে এবং তিনি বঞ্চনার আলোচনা দিয়ে তার বক্তৃতা শুরু করেন, ইতিহাসের বঞ্চনা এবং বৈষম্যের বঞ্চনা দুই দুই অঞ্চলের, পাকিস্তানের এবং জাতির মুক্তির জন্য কৌশলগতভাবে উনি নির্দেশনা এবং আশা দিয়ে শেষ করেছিলেন, যেটা নৈবেটকে বলে এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবার স্বাধীন দর্শকরা। এছাড়াও আমি আরেকটা জিনিস বলবো এখানে, যে ওনার ভাষণটার মধ্যে কয়েকটা দিক আলোচনা করেছেন, 6টা পয়েন্ট আমি হাইলাইট করতেছি এখানে, এক পয়েন্ট বাই পয়েন্ট। সামাজিক পরিস্থিতির পর্যালোচনা করেছেন উনি, পশ্চিম পাকিস্তানের রাজনীতিকদের ভূমিকার উপর আলোকপাত করেছিলেন। 3, সামরিক আইন প্রত্যাহারের দাবি জানান, এটার একটা অংশ আছে, আমি একটু পরে শোনাবো। 4, অত্যাচার এবং সামরিক আগ্রাসনের মোকাবিলার জন্য বাঙালিদের আহ্বান জানান উনি। 5 নম্বরটি উনি দাবি করেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের সার্বিক হরতাল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত প্রদান করেন এবং অসহযোগ আন্দোলন শুরু করেন। 6, নিগ্রহ এবং আক্রমণ প্রতিরোধের আহ্বান এবং বাঙালিকে স্বাধীনতার মন্ত্র উজ্জীবিত করেন। এই 6টা পয়েন্টের উপরে তিনি বিশেষ করেছিলেন। এই 6 পয়েন্টের মধ্যে আমি একটা অ্যানালিসিস করেছি, এটার মধ্যে দেখেছি যে এই যে 6টা পয়েন্টকে আমি একটু এক্সপ্লেনেশন করি। এটার এটার হচ্ছে 71 সালে যে ভাষণের যে বিভিন্ন অংশ, এই 6টা বিশেষ অংশ হিসাবে যদি ভাগ করা যায়, এবং ইউনেস্কো এটা এইভাবেই কিন্তু তারা যে নমিনেট করলো, এইটার উপর হাইলাইট করেছে তারা, ইউনেস্কো। যে কেউ এটার উপর আমার জানা মতে, আমি একটা স্টুডেন্টকে সুপারভাইজ করেছিলাম, আমি ওই সেকশনের, আমি অর্থনীতির লোক, কিন্তু সেটার উপরে কোথাও আমাকে এক্সটার্নাল হিসেবে সুপারভাইজার করতে হয়েছিল এবং আমি অনেক কিছু তাকে দেখিয়েছিলাম। সে ইউনিভার্সিটি ম্যানিটোবাতে পিএইচডি করতেছিল তখন। এই ভাষণের পরে নিয়ে অনেকে পিএইচডি করেছে বা অনেক থিসিস লিখেছে, অনেকেই। আজ আমার জানা মতে 130 জন সোফার, ওয়ার্ল্ড ওয়াইড, ইউরোপ, আমেরিকা এবং কানাডা, অস্ট্রেলিয়া সহ। ওকে,
এই পর্যন্ত 7 মার্চে যে 6টা বললাম একটু আগে বুলেট ফর্মে, আমি এখানে বলবো কত অংশ কতটা শব্দ উচ্চারণ করেছেন এই প্রত্যেকটা এই 6টা বিষয়। যেরকম প্রথমটা হচ্ছে সাম্প্রতিক আপডেট সাথে সাধারণ ভিত্তি তৈরি কথা, মানে স্টার্টিং যে বলছে ভাইরা আমার আজ ভারাক্রান্ত মন নিয়ে আমি এসেছি, এই যে স্টার্টিংটা ওইখানে যে উনি ইতিহাসটাকে তুলে ধরে পর্যালোচনা করলেন, এটা ছিল আনুমানিক 45টি শব্দ উচ্চারিত করেছিলেন। এটা ছিল 7.72% বা 7.72%। এটা উচ্চারিত শব্দের শতাংশ। আমি যেটা একটা টেবিল ফরম্যাটে এটা আমার আছে। দ্বিতীয় পয়েন্টটা যেটা আমি বললাম, জনসাধারণকে জাগিয়ে তোলার মানে উদ্বুদ্ধ করার জন্য উনি নিপীড়ন ও বৈষম্যের স্মৃতি তুলে ধরেন এবং খুব স্পষ্টভাবে তাকে সাহায্য করেছিলেন তখনকার আজকের আমাদের রহমান সোবান সাহেব, নুরুল ইসলাম সাহেব। তারা এই যে আমরা একটা পোস্টার, অনুভবের মনে থাকার কথা, একটা পোস্টার ছাপানো ছিল যেখানে লেখা ছিল যে ডিফারেন্সটা কি, অর্থনৈতিক বৈষম্যটা কোথায় ছিল পশ্চিম পাকিস্তান এবং বৈশ্বিক বৈষম্য কোথায় ছিল। এটার শব্দ ছিল এই এই সেকশনের শব্দটা হচ্ছে 109টি এবং আনুমানিক অ্যাপ্রক্সিমেটেড, এবং এটা ছিল 9.9% অফ দা উচ্চারিত শব্দ ওনার। এর 3 নম্বর পয়েন্ট উনি বলেছিলেন যে 3 নম্বর পয়েন্ট যেটা আমি সামারাইজ করতে পারি অনেকগুলো প্যারাগ্রাফের থেকে, যেখানে হচ্ছে নির্বাচন পরবর্তী মানে 1970 সালের রাজনৈতিক উন্নয়ন এবং সমাধানের জন্য আলোচনা। এই যে আলোচনার যে আহ্বান জানিয়েছিলেন নির্বাচনের LFOর আন্ডারে যে উনি যে নির্বাচনটা করলেন, ভাসানী যেটা করতে চায়নি, এটা শব্দমালা যেটা ব্যবহার করেছেন 439টি, 439। এটা ছিল 39.9% অফ ওয়ার্ডস স্পোকেন, মানে অ্যাকচুয়ালি উচ্চারিত শব্দের শতাংশ হচ্ছে 39.90। চতুর্থ পয়েন্ট উনি যেটা বলেছিলেন, চতুর্থ যে মানে সারাংশ, দুটা প্যারাগ্রাফ এখানে এখানে হচ্ছে সমাধানের জন্য পাকিস্তানের কর্তৃক কাছে 4টি কৌশলগত পূর্ব শর্ত দিয়েছিলেন। যে 4টি কৌশলগত কি পূর্ব শর্ত আমি আমার পরবর্তী এটা পরেই আমি বলবো। পরবর্তী পূর্ব শর্ত ছিল সেটা আনুমানিক 59 শব্দটা ছিল 59, এবং এটার শতাংশ শব্দ উচ্চারিত উনি করেছিলেন 5.36%। ওকে, এইটা যেহেতু আমি স্ট্যাটিস্টিক্সেরও সাবসিডিয়ারি আমার ছাত্র এবং স্ট্যাটিস্টিক্যালি আমি এগুলাকে বার করা হয়েছে আর কি। এবং পঞ্চম যে 3 প্যারাগ্রাফটাকে একটা প্যারাগ্রাফের মধ্যে যখন আমরা আনতে পারি, যদি ওটাকে আমরা বুঝাতে পারি যে এটাই উনি মিন করেছেন, সেটা হচ্ছে শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন সুচিন্তিতভাবে কৌশলগত নির্দেশনা এবং আহ্বান জানিয়েছিলেন উনি, যে তোমার কাছে যে যা আছে তা নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়বে এবং তোমরা অসহযোগ করবে। আজ থেকে কোনো বাস ট্রাম কিছু চলবে না, কোনো কেউ কর দিবে না, এগুলা তার আহ্বান ছিল। স্পিচটার মধ্যে স্পষ্ট আছে, আমার 43 নম্বর পৃষ্ঠে আমার বইয়ের মধ্যে এটা লেখা আছে। এটা শব্দ চয়ন উনি যে শব্দগুলো ব্যবহার করেছিলেন, পুরা শব্দটা ছিল 384টা, এবং এইটার উচ্চারিত অংশ হিসাবে 34.90%, 90। এবং সর্বশেষ 6 নম্বর ছিল 1971 সালের মুক্তিযুদ্ধের কৌশলগত ঘোষণা। এটা প্রথমে আমি বললাম যে কৌশলগত ঘোষণা উনি করলেন। সেই কৌশলগত ঘোষণাটা ছিল 24টি শব্দ, আনুমানিক একটু প্লাস মাইনাস হতে পারে, 24-25টি শব্দ, এবং এটা ছিল 2.18% উচ্চারিত শব্দ ছিল ওনার মুখে। এইটা যেটা ইউনিক স্পিচ, একটা ইউনিক বক্তৃতা পৃথিবীর, এইটা 19 মিনিটের যে বক্তৃতা, আসলে 18.88 পয়েন্ট ওটা রাউন্ড আপ করে 19 মিনিটের যে বক্তৃতা, এই বক্তৃতা পৃথিবীতে অনেকেই দেয়নি, অনেকে রিটেন বক্তৃতা দিয়েছে, কিন্তু উনি এটা এক্সটেম্পর বলে গেছেন এবং মনোমুগ্ধের মতন। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট অরেটর। আচ্ছা, আমি এখানে উনি প্রত্যেকটা বক্তৃতার মধ্যে প্রশ্ন করেছেন,
তার মধ্যে আমি একটা সেকশনটা উঠে তুলছি। তার মধ্যে ওই যে আমি বললাম যে চারটা কৌশলগত দিক দিয়েছে, ওইটা আমি এখানে বলবো। এটা আমার বই থেকে আমি বলতেছি, যদিও আমি এখানে কপিটা একটু আমার চোখের জন্য বড় করেছি। উনি প্রশ্ন করছেন কি অন্যায় করেছিলাম, আমি কোট করছি, কোট, কি পেলাম আমরা, এটা ওনার প্রশ্ন ছিল। তখন তাহলে বলতেছে আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি 22 বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে, তার বুকের উপরে হচ্ছে গুলি। উনি কিন্তু বহুত জোর দিয়ে এই কথাগুলো বলেছিলেন, তখন আমার স্পষ্ট কানের মধ্যে বাজছে এখন। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। তারপরে উনি বলছেন ভাইরা, উনি এই যে ভাইরা বলে বলতেন তখনই হাততালি দিয়েছিল, উঠেছিল। আমরা 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছেন, রক্তের দাগ শুকায়নি। আমি 10 তারিখে বলে দিয়েছি ওই শহীদদের রক্তের উপরে পাড়া দিয়ে আরটিসি রাউন্ড টেবিল কনফারেন্সটা, আমি যদি ভুল না বলে থাকি রবি ভাই আমাকে না, কারেক্ট ঠিক করবেন। আছে। আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না, এটা ওনার বক্তব্য। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম কি দাবিগুলো, সেই দাবিগুলো আমি উল্লেখ করতেছি এখন। সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে, 1 নম্বর। দ্বিতীয়, সমস্ত সামরিক বাহিনীর এর লোকদেরকে ব্যারাকে ফেরত নিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, 3 নম্বর। এবং সর্বশেষ, জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই যে 4টা দাবি উনি করেছেন খুব স্পষ্ট ভাবে, কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া উনি সুন্দরভাবে 10 লক্ষ লোকের কাছে পৌঁছে দিয়েছেন। আমি তো ডায়াসের খুব কাছেই ছিলাম, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। তারপর বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমার দেশের মানুষের অধিকার চাই। এটা আমার বইয়ের 45 নম্বর পৃষ্ঠাতে আছে, ওখান থেকেই অংশ বিশেষ পড়লাম। এরপরে আরো অনেক কিছু আছে, সেটা না পড়ি আমি এখানে আপাতত একটু থামবো। সর্বশেষ করব কয়েকটা কথা বলে, তখন আমার শেষ কথা। এখন আমি আওয়াল ভাইয়ের কথা শুনি। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আশা করি আমি ভুল কিছু বলিনি এখানে। নিশ্চয়ই বলেননি একদম, এবং কিছু তথ্য দিয়েছেন, সেগুলোরও জানার দরকার আছে তরুণ প্রজন্মের, যদি ওই জানতে জন্যই চান। আমি দিয়েছি, কারণ এটা রিসার্চ করতে হবে। কারণ এই স্পিচটা রিসার্চ করে না বলেই আমাদের এই যে সার্বজনীন হয়নি, যে উত্তরটা আমি দিতে পারি এখন এই মুহূর্তে অ্যাজ এ প্রফেসর হিসেবে। সার্বজনীন হয়নি কারণ আমাদের স্কুল কলেজে এটা প্রপারলি প্রপাগেট করা হয়নি। আর প্রপাগেটের বাংলাটা মনে আসছে না এই মুহূর্তে। প্রপাগেট করা হয়নি এবং এটা সত্যিকারের ইনকালকেট করা হয়নি আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে। কিছুটা দায়ী আমাদেরও আছে, কারণ তখন এই 72 সালের যে শিক্ষা ব্যবস্থা, তখন থেকে আমাদের এটাকে প্রতিটি ছাত্র ছাত্রীদের মধ্যে প্রপাগেট করা উচিত ছিল, যারা 5 বছরের বয়স থেকে এটা বলা উচিত ছিল। কারণ এই যে আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং এর প্রত্যেকটা শ্বেতাঙ্গরা জানে, কারণ যারা জানে তারা তাদের বাচ্চাদেরকে শেখানো হয়। কারণ আমরা এটা ভুল করেছি, সেই জন্য আমরা সার্বজনীন করতে পারিনি। একদম। এটা আমাদের স্বীকার করতে, আমার কোনো লজ্জা নাই অস্বীকার করতে। কারণ আমি ছাত্রলীগের এবং আওয়ামী লীগের ডাইহার্ড মেম্বার হওয়ার পরও আমি বলবো এটা আমাদেরও ভুল ছিল, এবং জনগণের অন্য সরকারের কারো ক্ষমতাই ছিল না এটাকে ডিনাই করা। ধন্যবাদ। সরি অনেক ধন্যবাদ শের ভাই। আমি শের ভাইয়ের কথা ধরেই বলবো, এই যে 7ই মার্চের ভাষণ নিয়ে যে একটা আওয়ামী লীগ সরকার আসলে বাংলাদেশের, শুধু 7ই মার্চের ভাষণ না, বঙ্গবন্ধু, জয় বাংলা, 7ই মার্চ, স্বাধীনতা, কিন্তু আওয়ামী লীগ সরকার না থাকলে মনে হয় যেন তারা শুধু মুক্তিযুদ্ধ আর স্বাধীনতাটা নিয়ে, স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার কাটাছেঁড়া করে একটা তথ্য পেশ করা। কিন্তু আসলে তো এটা মানে একদম সত্য যে 7ই মার্চের ভাষণ, জয় বাংলা, বঙ্গবন্ধুর হাত নেতৃত্বে একটা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এইসব সবকিছু ছাপিয়ে আজকের যে একটা অবস্থার মধ্যে আমরা গেছি, এই যে তরুণ প্রজন্ম, আমি আজকে একটা
অত্যন্ত কষ্ট পেয়েছি আমি ছবিটা দেখে। বঙ্গবন্ধু শৌচাগার বা মুজিব শৌচাগার বলে কতগুলো ছেলে একটা ব্যানার ধরে দাঁড়িয়ে আছে। এই যে একটা স্খলন, একটা একটা প্রজন্মের, এই প্রজন্মটা বেড়ে উঠেছে আওয়ামী লীগের সময়। কারণ তাদের বয়স যদি আপনি বিবেচনা করেন, তাদের পুরা এডুকেশন সময়টাই আওয়ামী লীগের সময় ছিল। কেন আপনি একজন শিক্ষাবিদ হিসেবে এই মনস্তত্ত্বটা একটু আমাদেরকে বলেন। কিছুটা উনি কাজ করেছেন, ভাই আপনি বলেন। ধন্যবাদ লুপা এবং দর্শকবৃন্দকে। আসলে 7ই মার্চ আমাদের কেন, 7 মার্চের ভাষণটা নিয়ে কেন আমাদের আলোচনা, এটার উপর কেন গুরুত্ব, এটাও কিন্তু বুঝতে হবে। এটি হলো মূল জিনিস। কারণ আমাদের এই যে বঙ্গবন্ধুর যে 23 বছরের সংগ্রাম, এই উপনিবেশের বিরুদ্ধে সংগ্রাম, এই 70-এর নির্বাচন, সবকিছু, 69-এর গণঅভ্যুত্থান, 63-এর 6 দফা বা 52-র ভাষা আন্দোলন, তার পরিণতি মানে 70 ইলেকশন, তার পরিণতির পরিপ্রেক্ষিতে যে যাচ্ছে, আমরা যে স্বাধীনতার দিকে যে ধাপিত করছেন বঙ্গবন্ধু জাতিকে, এই ধাপের একটি চূড়ান্ত পর্যায় হলো 7ই মার্চের ভাষণ। এই ভাষণের মাধ্যমে কিন্তু উনি স্বাধীনতার ঘোষণাটা, স্বাধীনতার সংগ্রামটা শুরু করে দিয়েছেন। এই জন্যই এই ভাষণের এত গুরুত্ব। এই ভাষণ দিয়ে আজকে মির্জা ফখরুল সাহেবরা বলেন এই ভাষণের কি আছে। তাদের প্রভু পাকিস্তানের সামরিক জান্তা, পাকিস্তানের যে সামরিক গোয়েন্দা প্রধান ছিলেন মিস্টার সিরাজুল ইসলাম, উনি এই 7ই মার্চের ভাষণের পরে বলছিলেন যে কৌশলী শেখ মুজিব তার ভাষণে কৌশলে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেল, আমরা শুনে গেলাম। এটি ছিল তার প্রথম বার্তা পশ্চিম পাকিস্তান থেকে। এবং পাকিস্তানের যে নিয়াজি, যে নাকি পাকিস্তান গণহত্যার জন্য দায়ী, নিয়াজি তার বিট্রিয়াল অফ ইস্ট পাকিস্তান বই, এটা আমার কাছে আছে, বিট্রিয়াল ইস্ট পাকিস্তানে পরিষ্কারই বলছে যে 7ই মার্চের ভাষণের পর শেখ মুজিব প্রশাসক হিসাবে দায়িত্ব পালন শুরু করছে। কেন্দ্রীয় পাকিস্তানের কেন্দ্রীয় কমান্ড অস্বীকার করা হচ্ছে, তার বাড়ি প্রেসিডেন্টের বাসভবন হিসাবে পরিগণিত হয়েছে। এটা তো নিয়াজির কথা। তারপরে যে পাকিস্তানের যত সামরিক কর্মকর্তা ছিলেন, মতিন আব্দুল মতিন, তার এরর ইন পাকিস্তান ক্রাইসিস, এই বইতে লেখছেন যে 7ই মার্চ মূলত বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। ডন পত্রিকা পাকিস্তানে বড় যারা সামরিক কর্মকর্তা ছিলেন তারা সবাই বলছেন 7ই মার্চ পাকিস্তানের অবসানের রূপরেখা ছিল। এইটা হলো পাকিস্তানিদের বয়ান। এখন আমাদের বাংলাদেশে যারা এই বয়ান জানার পরও যারা বুঝেও বুঝে না, যারা জেনেও জানে না, তাদেরকে জানার কোনো উপায় নাই। আমি পরিষ্কার, আমার বক্তব্য পরিষ্কার। এইটার জন্য স্বাধীনতার পর থেকে যদি আমি বলতে চাই, আমাদের এই স্বাধীনতা বিরোধী চক্র 1 বছর স্বাধীনতার 1 বছর পরের থেকে আমাদের জাসদ এটা প্রথম শুরু করেছে। স্বাধীনতার নস্যাতের ইয়াটা শুরু করেছে জাসদ। তার মধ্যে সমস্ত এই বিরোধী শক্তিগুলা জাসদে কেন্দ্রীভূত হয়েছে, জড়ো হয়েছে এবং এই স্বাধীনতাকে, বঙ্গবন্ধুকে চ্যালেঞ্জ করেছেন। এরপরে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জিয়াউর রহমান এই সূত্র ধরে এই স্বাধীনতা, বঙ্গবন্ধু সবকিছুকে জাস্ট মুছে ফেলার জন্য চক্রান্ত। বিএনপি সৃষ্টি হওয়ার পর থেকে, এবং জামাতের কথা বলবো না, জামাত তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, সে কোনো স্বাধীনতার কথা বলবে, তার কাছ থেকে আমরা আশা করব না। কিন্তু বিএনপি তো স্বাধীনতা, তার বই দলের মুক্তিযুদ্ধ আছে, যারা মুক্তিযুদ্ধ করেছে তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। এটি হলো বাঙালির দুর্ভাগ্য। যারা বঙ্গবন্ধু নামে স্লোগান দিয়ে যুদ্ধ করছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান করছে, তারা এটা অস্বীকার করে। এটা যেমন দুর্ভাগ্য। ডক্টর কামাল হোসেনকে বঙ্গবন্ধু আইনে পরিচয় করে দিয়েছে, কেউ চিনত না। তাকে সংবিধানের কনভেনার বানাইছে, সংবিধান কমিশনে। সেই কামাল হোসেন, বঙ্গবন্ধু তাকে সম্মান দিছে, কিন্তু কামাল হোসেন তার নিজের সংবিধানকে অস্বীকার করে, ডিফেন্ড করে না। বঙ্গবন্ধু কন্যা সম্মান দিয়েছে শাহাবুদ্দিনকে, বঙ্গবন্ধু কন্যা সম্মান দিয়েছে ওয়াকারকে,
তারা সম্মান দিতে জানে না, তারা নিজেরাই এই লোকগুলা বেঈমান। আমাদের এই দেশের সমস্যা হলো আমরা বাঙালি, এই দেশের মির্জাফরে জন্ম হয়েছে, এই দেশে বঙ্গবন্ধুর মতো জন্ম হয়েছে, এই দেশে ক্ষুদিরাম জন্ম হয়েছে, বঙ্গবন্ধু নেতা জন্ম হয়েছে, এরকম মির্জাফরের জন্ম হয়েছে, খুন্দর মোস্তাকর জন্ম হয়েছে। এটি কিছু করার নাই। 2010 সালে যখন ওই 7 সালে যখন আসছিল, আমি একটু উত্তেজিত হয়ে যাই, কারণ আমি এটা মেনে নিতে পারি না। 2007 সালে যে সেনা তত্ত্বাবধায়ক ছিল মঈনুদ্দিন বলছিলেন, প্রস্তাব নিয়ে আসছিলেন যে এটার ব্যাপারে একটা কম্প্রোমাইজ করা যায় কিনা, কি জাতির জনক হলো বঙ্গবন্ধু, উনি প্রস্তাব দিয়েছিলেন, আর জিয়া হবে স্বাধীনতার ঘোষক। এটা যদি মানে উনি একটা উদ্যোগ নিতে পারেন। ইতিহাস তো কম্প্রোমাইজের জিনিস না। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিছে, বঙ্গবন্ধুর পক্ষে জিয়া রহমান দিছে। এখানে কিভাবে আওয়ামী লীগ মেনে নিবে যে বঙ্গবন্ধু স্বাধীনতার, জিয়া রহমান স্বাধীনতার ঘোষক? সুতরাং এইখানে এইটি আওয়ামী লীগের, হ্যাঁ, আওয়ামী লীগের দোষ কতটুকু? আওয়ামী লীগের দোষ হইল 2008 সালের পরে, আমি 1975-এর পরে বাদে দিলাম, 1975-এর পরে বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করছে, মুক্তিযুদ্ধকে। 2008 সালের পরে আওয়ামী লীগ ক্ষমতা আসছে, বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করছে, 7ই মার্চের ভাষণ বইতে অন্তর্ভুক্ত করছে। কিন্তু যেটা আওয়ামী লীগ করতে পারে নাই, সেটা হলো আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধু কন্যা মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন আনতে পারে নাই। নতুন প্রজন্মের মনস্তাত্ত্বিক পরিবর্তন দিকে আওয়ামী লীগ খেয়াল দিতে পারে নাই। শুধু বইতে যদি এটাকে শুধু বইতে এটাকে প্রতিকার করার পরতে কিন্তু এটা পর্যাপ্ত ছিল না। আর আরেকটা জিনিস হলো যে বঙ্গবন্ধু, সমস্যা কোথায়? বঙ্গবন্ধু হলো সবার উপরে। একটা গ্রুপ, আমাদের বামপন্থীদের একটা গ্রুপ বঙ্গবন্ধুর সাথে তাজউদ্দিনকেও কাছাকাছি আনার জন্য চেষ্টা করেছে সারা জীবন, এখনো করে। আর একটা গ্রুপ বিএনপি বঙ্গবন্ধুকে জিয়া রহমানের সাথে তুলনা করার জন্য চেষ্টা করে। এই যে আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত রাজনীতির নামে এই যে বঙ্গবন্ধুকে, এই যে তার অবস্থান থেকে তাকে খাটো করার জন্য এই যে জিয়া রহমান এবং তাজউদ্দিনকে এইভাবে দাঁড়া করায়, এইগুলা আমাদের রাজনীতিবিদদের একটা দৈন্যদশা। এইভাবে কিন্তু বঙ্গবন্ধুকে খাটো করা হচ্ছে। বঙ্গবন্ধু 7ই ভাষণ তো একটা জিনিস, আজকে জয় বাংলা, আজকে বঙ্গবন্ধুর নামে একটা কোনো স্থাপনা নাই, একটা স্থাপনা নাই বঙ্গবন্ধুর নামে। আজকে বঙ্গবন্ধুর নামটা বইতে নাই, বঙ্গবন্ধুর নাম ছিল এতদিন, বিএনপি সমাজ ছিল, আজকে সেটাও নাই। সুতরাং আমি বলবো যে এই জাতিকে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কি করবে, ইতিহাসের সাথে কম্প্রোমাইজ করতে পারে না। আমি বলবো যারা বাংলাদেশে রাজনীতি করেন, এটা বিএনপি হোক, এখন জামাতও রাজনীতি করে, এনপি, যারাই রাজনীতি করুক, যদি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, 71কে ধারণ করে, তাহলে বঙ্গবন্ধুকে সবার উপরে রাখতে হবে। ইতিহাসের স্থান তার সবার উপরে। এই ইতিহাস যদি না মানে, এই ইতিহাস যারা না মানবে, তারা বাংলাদেশে রাজনীতি করার আমার দৃষ্টিতে তারা যোগ্য নয়। আপনারা পছন্দ করেন না করেন, ইতিহাসে বঙ্গবন্ধুর স্থানকে, মুক্তিযুদ্ধের স্থানে বঙ্গবন্ধু 1 নাম্বার, তার সমকক্ষ কেউ নাই। কেউ আইনা সোহরাওয়ার্দী সাহেবকে টানবেন, কেউ আইনা ভাসানী সাহেবকে টানবেন, কেউ আইনা শের বাংলাকে না, নো। তারা বঙ্গবন্ধুর চেয়ে অনেক বড় নেতা হইতে পারে। বঙ্গবন্ধুর উস্তাদ হইল হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, কিন্তু স্বাধীনতার পক্ষে বাংলাদেশের 71-এর প্রশ্নে বঙ্গবন্ধু সর্বাধিনায়ক। বঙ্গবন্ধুর সাথে কারও কোনো তুলনা নাই, তার সিনিয়র হোক, তার জুনিয়র হোক। এই যে প্রবণতা, এই প্রবণতাকে দূর করতে হবে। এই দূর শুধু আওয়ামী লীগ একা করতে পারবে না, আওয়ামী লীগকে ব্লেম দেওয়া লাভ নেই। এই দূর বাংলাদেশে যারা রাজনীতি করে, বাংলাদেশে যারা শিক্ষাবিদ, বাংলাদেশে যারা তথাকথিত বিভিন্ন ধরনের, তাদেরকে এটা করতে হবে। তার এটা জোরের জবস্তি না, জোরের ব্যাপার না। এটা যদি না হয় বাংলাদেশে কোনোদিন, আমি মনে করবো যেটা যতক্ষণ না হবে, বঙ্গবন্ধু 1 নাম্বার যদি না থাকে, যতদিন না হবে, ততদিন
বাংলাদেশে কোনো সুস্থ রাজনৈতিক ধারা চলবে না, বিকৃত চলবে, অশান্তি চলবে। এইটি হলো আমার মূল জিনিস। এটার জন্য আওয়ামী লীগের চেয়ে, আওয়ামী লীগের যতটুকু ত্রুটি আছে সমস্ত ত্রুটি হলো বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি সহ বামপন্থী দলগুলা সহ 14 দল ছাড়া বামপন্থী কমিউনিস্ট পার্টি সবারই আমি চ্যালেঞ্জ করবো তাদের সাথে, আপনারা বঙ্গবন্ধুকে একটা মানুষকে সার্বজনীন রাখতে পারেন নাই। বাদ দেন শেখ হাসিনার কথা, বাদ দেন অন্যদের কথা, একটা মানুষকে সবার উপরে রাখার জন্য আপনাদের কোনো প্রচেষ্টা নাই। আপনারা সবাই দায়ী, আপনারা সবাই ইতিহাসের কাছে দায়ী, আপনাদের সবাই ইতিহাসের কাছে দায়বদ্ধতা দিতে হবে। আপনাদের সবার এটা মনে রাখবেন, সেখান থেকে বেরিয়ে না আসলে কোনো সলিউশন নাই। আওয়ামী লীগ করবে, আওয়ামী লীগ আজকে ক্ষমতা কালকে ক্ষমতা দিলে আওয়ামী লীগ কি করবে? আমার বলেন কি করবে, কিভাবে তাদেরকে ঠিক করবে? জাতিকে এই উপলব্ধি আসতে হবে, না হলে বাংলাদেশ এভাবে চলবে। বঙ্গবন্ধুর মর্যাদা দেওক না দেওক, বঙ্গবন্ধু জায়গায় থাকবে, ও তার বঙ্গবন্ধু থাকবে, কিন্তু মর্যাদাটা দিলে দেশটা ভালো চলতো, শান্তি হইতো, স্থিতিশীল আসতো। সেটা আর হবে না, এটা আমার পরিষ্কার কথা। অনেক ধন্যবাদ আওয়াল ভাই। মানসিকতা বদল করতে হবে। জি, মানসিকতা বদল করতে হবে বদল আমাদের করতে হবে বাঙালিদের। সবার, মানসিকতা সব বদল না করে সব সবার পক্ষকে। হ্যাঁ, সবার সেটাই আওয়াল ভাই বললেন যে সব পক্ষকেই মানসিকতা বদল করতে হবে। আওয়ামী লীগ তো চেঞ্জ করে দিতে পারবে না কাউকে। না সেটাই আওয়াল ভাই বলতে চাইলেন বোধহয়, আমি যদি ভুল না না করি আওয়াল ভাই। এটাই আমি বলতেছি। আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ সবাই বলে আওয়ামী লীগ আওয়ামী লীগ বঙ্গবন্ধুরে এক করছে, এটা আমি সাথে একমত নই। আমি আওয়ামী লীগ সরাসরি করি না, আমি একমত নই। বঙ্গবন্ধু কেউ কাউকে ব্যক্তিগত করতে পারে না। এটি আমাদের রাজনীতিবিদ, বাম রাজনীতিবিদ, বিএনপি রাজনীতিবিদ, তাদের দৈন্যদশা। তারা বঙ্গবন্ধুকে এক সার্বজনীন করার ব্যাপারে তারা সহযোগিতা করে নাই, তারা এখানে একটা পেস লাগায় রাখছে। এটা পরিষ্কার কথা। ধন্যবাদ আওয়াল মানুষ ভাই, একদম জনগণ বুঝতে জানা পেরেছি। উচিত, আমি জানি, এটি হলো আমার পরিষ্কার কথা। একদম বুঝতে পারছি। সেটাই আমার মনে হচ্ছিল, এটাই হয়তো এটাই সত্যি। নবী ভাই, এখন আমি আর একটু সময় আপনাদের কাছ থেকে আরেক রাউন্ড শুনে আসব। আপনার দিককে দিয়ে শুরু করতে চাই সেকেন্ড রাউন্ডটা। সেটা হচ্ছে এই যে আমাদের বর্তমান পরিস্থিতি, আমি যে ছেলে পেলেদের কথা বললাম, আসলে এই যে আপনি, আওয়াল ভাই, নূর নবী, শের ভাই, আপনাদের একটা বয়স হয়ে গেছে, আপনারা আপনাদের কাজটা করেছেন, কিন্তু তরুণ প্রজন্মের একটা বিশাল অংশ, অনেক বড় একটা অংশ কিন্তু বঙ্গবন্ধুকে ভালোবাসে। আমি যেটা 5ই আগস্টের পরে, মানে পরে 5ই আগস্টে তো হয়ে গেল, অনেক তরুণ প্রজন্ম যুক্ত হলো, আবার অনেক সরে গেল। মনে করেন 90% কিন্তু এই আন্দোলনটার বা ষড়যন্ত্রটার সাথে আর থাকলো না, তারা সরে গেল, কিছু ছিবড়ে পড়ে রইল। এই যে সরে যাওয়া মানুষগুলো চুপ হয়ে গেল, কারণ কি? তারা দ্বিধা দ্বন্দ্ব অনেক কিছুতে তারা ভুগছে এবং অন্যভাবে দেখছে। কারণ 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 16 সাড়ে 16 বছর, ওরা বুঝতে পারে নাই, জানতে পারে নাই, কিন্তু সর্বত্র বঙ্গবন্ধুর ছবি ছড়িয়েছিল, আবক্ষ মূর্তি ছড়িয়েছিল, কিন্তু মননে মনস্তাত্ত্বে বোধহয় ওইভাবে আমরা প্রথিত করতে পারিনি। ওখানে বোধহয় আমাদের ব্যর্থতা ছিল, আগের কথা যদি বাদে। কিন্তু ভবিষ্যতে যে এই তরুণ প্রজন্ম আমাদের আপনাদের বয়সে যাবে, আপনি তাদের জন্য কি বলবেন? আর যারা পচে গেছে ওদেরকে বাদ দেন, কিন্তু তরুণ প্রজন্ম অপেক্ষা করছে ঠিকটা জানার, বঙ্গবন্ধুকে জানার, ইতিহাসটা জানার, আপনাদের মুক্তিযোদ্ধাদের কথা জানার, তাদেরকে আপনি কি বলবেন 7ই মার্চ নিয়ে? আসলে এই যে ইস্যুটা সৃষ্টি করা হয়েছে কৃত্রিম ইস্যু। বাংলাদেশে বঙ্গবন্ধুর কি অবদান, কি ঘটেছিল 70-এ আমরা সবাই জানি। কিন্তু দেখেন, ইন্ডিয়াতে কি বলে, মহাত্মা গান্ধী নিয়ে কোনো বিতর্ক নেই, এমনকি পাকিস্তানে কায়েদে আজমকে নিয়েও বিতর্ক নেই, আমেরিকাতে জর্জ ওয়াশিংটনকে নিয়ে কোনো বিতর্ক নেই, সাউথ আফ্রিকায় রিসেন্টলি ম্যান্ডেলাকে নিয়েও কোনো বিতর্ক নেই, ফ্রান্সে ড্যাগলকে নিয়েও কোনো বিতর্ক নেই। বাংলাদেশে কেন বঙ্গবন্ধুকে নিয়ে সমস্যা? সেটা কারণ হলো আমাদের এটা জাতিগত সমস্যা। বাঙালিরা হলো বেঈমান, অকৃতজ্ঞ, এবং যারা স্বাধীনতার সুবিধাভোগী আমাদেরই সমসাময়িক,
আমরা এখানে 3জন পিএইচডি করা সায়েন্টিস্ট ব্যক্তি আছি। আমি প্রবাসে যাদের সাথে ওঠা বসা করি, বাংলাদেশ স্বাধীন না হলে তারা পিএইচডি করতে পারতো না, আমেরিকায় আসতে পারতো না। সত্য কথা। তাদের মুখে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা শুনে কি জবাব দেব? আমরা 32 জন ক্লাসমেট ছিলাম, আমরা 3জন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, বাকি 27 জন কেন যায়নি? And তারা যদি এখন এসে আমাদের সমালোচনা করে, তো সেই জন্য এটা আমি আওয়ামী লীগেরও দোষ দেই না, মুক্তিযোদ্ধাদেরও দোষ দেই না, যারা মুক্তিযুদ্ধের পক্ষের যারা বুদ্ধিজীবী আছেন তাদেরকে দোষ দেই না। দোষ হলো আমাদের জাতি, আমাদের মতো অকৃতজ্ঞ জাতি, সুবিধাভোগী জাতি কেউ নেই। এই যে ইউনূস সরকার এসে রেজিম চেঞ্জ তো বাংলাদেশে অনেকবার হয়েছিল, কিন্তু কেউ এসে বঙ্গবন্ধুকে অ্যাটাক করেনি, মুক্তিযুদ্ধের ইতিহাসকে কেউ চ্যালেঞ্জ করেনি। মুক্তিযোদ্ধা যে কয়েকজন মুক্তিযোদ্ধা নিজের মেধা বলে তাদের প্রফেশনাল জীবনের উচ্চ শিখরে উঠেছিল, চিফ জাস্টিস খায়রুল হক, চিফ ইলেকশন কমিশনার, তাদের গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে, তাদেরকে জুতা দিয়ে পিটানো হয়েছিল। এইটা তারপরে এই চিফ জাস্টিস তাকে কোর্টে হাজির করা হয়েছিল, তার হাত পা পিছনের দিকে বেঁধে তাকে ইনসাল্ট করা হয়েছিল। তো এগুলো অন্য কোনো জাতির মধ্যে এটা হয়েছিল? এরা তো টোকাই না, এরা সন্ত্রাসীও না, যারা করেছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের লয়ার। তো আমি কাকে দোষ দিব? আমার তো মনে হয় এই অকৃতজ্ঞ জাতির, বাংলাদেশের বাঙালিরা যেমন পৃথিবীর ইতিহাসে কোনো জাতিও এরকম না। রাজনৈতিক দল, বিরোধী দল, সরকারি দলের মধ্যে দ্বন্দ্ব থাকবে, রাজনীতি থাকবে, শেখ হাসিনার সমালোচনা করা যাবে, কিন্তু শেখ হাসিনার পিতা বলে তার সমস্ত স্মৃতি মুছে যাবে, ইউনূসের মতো একজন শিক্ষিত লোক সেটাকে সমর্থন করে। যে যখন 32 নম্বর ভাঙা হলো, ইউনূস কি রিয়াকশন দিয়েছিল? বলেছিল, প্রথমে বলে যে আমরা জানি না, এই ঘটনার পরে সে বিবৃতি দিল যে এটা করা ঠিক হয় না। অথচ টিভিতে লাইভ দেখাচ্ছিল যে আমরা বিদেশ থেকে সেটা দেখতে পাই, আর উনি ঢাকায় সরকার প্রধান হয়ে দেখতে পান নাই। তারপরে আরও যতবার ভাঙা হলো এবং এই ধরনের ঘটনা, সে বলতো যে শেখ হাসিনার প্রতি মানুষের রাগ, সেই জন্য এগুলো করা হয়েছে, অর্থাৎ সে এটাকে সাপোর্ট করতেছে। তো তার মানে যে বিরোধিতা আমরা দেখি, এদের সংখ্যা কিন্তু কম, কিন্তু তারা ক্ষমতায় থাকে বা তারা পাওয়ারফুল পজিশনে থাকে, কাজে তাদের উচ্চারণটা আমরা বেশি শুনি। বাংলাদেশের মানুষ যে মুক্তিযুদ্ধের পক্ষে, জামাতকে যে যদিও এই নির্বাচনটা ছিল অবৈধ সরকারের অবৈধ নির্বাচন, তারপরে মানুষ যখন দেখতে পেল যে ইউনূস যদি জামাত ক্ষমতায় আসে তাহলে ডিজাস্টার তো হবেই, ইউনূসও ক্ষমতায় থাকবে। এই মুক্তিযুদ্ধের পক্ষের লোক, বিএনপি মন্দের ভালো বা ডক্টরাইন অফ নেসেসিটির ভিত্তিতে তারা ভোট দিয়ে বিএনপিকে জিতিয়েছে। এখান থেকে প্রমাণ হয় যে বাংলাদেশের সাধারণ মানুষ এখনো মুক্তিযুদ্ধের পক্ষে, তারা মেজরিটি, কিন্তু তারা ক্ষমতা তাদের হাতে নাই, যার ফলে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এই কাজটা করে। এবং এই যে প্রতি বছর সরকার পরিবর্তন হলে যে কাজটা করা হয়, এরা কারা? স্পষ্ট 71-এ পরাজিত শক্তি। এবং সেটা শুধু বাংলাদেশের জামাত শিবির না, বিএনপিরও না, এটা হলো দেশি এবং বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এই ঘটনাটা ঘটে। আগে সেটা নিয়ন্ত্রণের বা এত সারফেস উপরে আসে না, কিন্তু এইবার মিলিয়নস অফ ডলার খরচ করে, ষড়যন্ত্র করে, ফলস ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশে ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছিল, যে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের নেতা বঙ্গবন্ধু, এদেরকে সেট বটন পুশ করে মুছে ফেলার চেষ্টা করেছিল, সে নিজেই বলেছে। এবং এই কাজটা ইউনূস ক্ষমতায় গিয়ে এই একটা কাজই করেছে, সেটা হলো যে মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধু
মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের নেতা সে আওয়ামী লীগ, শেখ হাসিনা, এদেরকে ধ্বংস করাই ছিল তার একমাত্র দায়িত্ব। একটা সরকার প্রধানের যে দায়িত্ব থাকে, যে সেই সরকারকে, জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া, এবং তাদের সেনাপ্রধান যে সেনাবাহিনীর দায়িত্ব থাকে সার্বভৌমত্ব রক্ষা করা, সে একটা অবৈধ সরকারকে ক্ষমতায় বসিয়েছে। সেগুলো ইতিহাস পর্যালোচনা করতে অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে বলি যে সেনাপ্রধান যাদের দায়িত্ব হলো সার্বভৌমত্ব রক্ষা করা, নির্বাচিত সরকারের রক্ষা করা, সেটা করে নাই, তারা বিশ্বাসঘাতকতা করেছে। অথচ একটা অবৈধ সরকারকে প্রতি পদে পদে সমর্থন করেছে, তাদের সাহায্য করেছে। তো কাজেই আমরা যদি আওয়াল ভাই একটু হিন্ট দিয়েছেন যে বাংলাদেশের সমাজের সমস্ত স্তরের লোক, তারা হলো অকৃতজ্ঞ, তারা দেশপ্রেমিকও নয়। কারণ যে নীতির উপর ভর করে যে নেতার এত স্যাক্রিফাইস, 13 বছর জেল খাটিয়েছেন, দুবার মৃত্যুর মুখে দাঁড়িয়েও তিনি আপোষ করেন নাই, সেই নেতাকে যখন অস্বীকার করা হয়, এই বুদ্ধিজীবী সেনাবাহিনী, এই যে সেনাবাহিনী, তাদের তো ষড়যন্ত্রের লম্বা লিস্ট, সেটা আমি আর যাচ্ছি না। কিন্তু তারা যে বঙ্গবন্ধুর যে মূর্তি বা স্মৃতিসৌধ ক্যান্টনমেন্টের সামনে তৈরি করেছিল, সেইটা 3 দিন ব্যাপী, ক্যান্টনমেন্টের গেটে 3 দিন ব্যাপী ভেঙেছে। সেনাবাহিনী একটু সেটা বন্ধ করার চেষ্টা করেনি, ইউনিট সরকার তো করেইনি, বরং ইন্ধন ঢুকিয়েছে। তো আপনি কাকে দোষ দিবেন? এটা আমাদের জাতিগত একটা চরিত্র। আর যে উপকার করবে, আমার অনেক কথা আছে না যে বাংলাদেশের বেসতে গিয়ে যদি দারোয়ান থাকবে কেন, যে যারা বেসতে আছে তাদেরকে অন্যেরা টানিয়ে টেনে নামাবে, এটা বাঙালিদের নেচার। তো কেউ এরা এই অবদান, মুক্তিযোদ্ধাদের অবদান তারা স্বীকার করতে চায় না। বঙ্গবন্ধু যে জীবনের ঝুঁকি নিয়ে 13টা বছর জেল খেটে পরিবার থেকে দূরে থেকে কি স্যাক্রিফাইস তিনি করেছেন, সেটাকে তারা অস্বীকার করতে চায়। এবং কারা এরা? আওয়াল ভাই বলেছেন, শিক্ষিত লোক, তথাকথিত বামপন্থী লোক। এই যে একজন কমিউনিস্ট নেতা তখন এই জুলাই এই এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে করেছে সমর্থন, তারপরে তার যখন একজন ভাইকে অ্যারেস্ট করা হলো, তখন সে এই সরকারের বিরুদ্ধে বলা শুরু করলো। অথচ ওই চা বিস্কুট খাওয়ার জন্য যতবার মিটিং রেখেছে, আমি নামটা বলছি না, নাম বলে তাকে ডিগনিফাই করা হবে, সেই মিটিংয়ে গিয়েছে, সমর্থন করেছে। যখন তার ভাইকে অ্যারেস্ট করা হয়েছে, তখন সে সরকারের বিরুদ্ধে বলা শুরু করছে। তার মানেটা কি? হিপোক্রেট, স্বার্থবাদী লোক। সে আবার কমিউনিস্ট, সে সাম্যের কথা বলে। তারপরে আরেকজন আছে কি, জুনিয়র সাকি, সাদা কালো চুল, তাকে মন্ত্রী করা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। তাকে কালকে তারেক জিয়া তার পোর্টফোলিও চেঞ্জ করেছে। কেন? সে হলো সাম্যবাদের কথা বলে, বামপন্থীর কথা বলে, কমিউনিস্ট কথা বলে। ক্ষমতায় বসেই 1 সপ্তাহের মধ্যেই সে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আমাদের ব্যাংক সহ, আমি একটা ব্যাংকের আমার একটু শেয়ার আছে, প্রতিটা ব্যক্তি মানে কি বলে এটাকে, মানে নন গভর্নমেন্ট যে ব্যাংকের, তাদের প্রাইভেট ব্যাংকের এমডিকে ডেকেছে সুযোগ সুবিধা নেওয়ার জন্য, তার লোককে চাকরি দেওয়ার জন্য। নীতির কথা বলে 1 সপ্তাহের মধ্যে এই দুর্নীতির উদ্যোগ নিয়েছে। এইটা জেনে তারেক জিয়া তাকে তার কোয়ালিশন হিসাবে তাকে মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব দিয়েছে। এটা শুনে তাকে অর্থ মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য একটা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। তো এরাই বলে, কি বললেন, আওয়ামী লীগের সমালোচনা করে, শেখ হাসিনার সমালোচনা করে, দুর্নীতির কথা বলে। গত 18 মাসে ইউনূসের নেতৃত্বে যে রাজাকারের যে সরকার ছিল, আমি তো ইউনূসকে বলি রাজাকার প্রধান, যারা তাদেরকে সমর্থন করেছিল, তথাকথিত বামপন্থী থেকে শুরু করে
সে ব্যক্তিগতভাবে নিজে ক্ষমতায় এসেই 666 কোটি টাকার দুর্নীতি করেছে, আরো লম্বা ফেরিস্তি, হিউম্যান রাইটস ভায়োলেট করেছে, ইত্যাদি ইত্যাদি। তো কাজেই বঙ্গবন্ধুকে যখন অসম্মান করে, বঙ্গবন্ধুকে যখন তার ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়, পরিবর্তন করার চেষ্টা করা হয়, আমি অবাক হই না, আমি আশ্চর্য হই না। এটা আমাদের জাতিগত, আমাদের কোয়ালিটি। আমরা এরকম বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ জাতি, আমরা এগুলো করে যাব। আমি এক্সাম্পল দিলাম যে ভারতের ইন্দিরা গান্ধী, কি বলে, সাউথ আফ্রিকার মার্টিন লুথার কিং সহ জাতির পিতা যারা, তাদেরকে নিয়ে ওই সমস্ত দেশ তারা বিতর্ক করে না। আর আমরা ক্ষমতা বদল হলেই প্রথম সুযোগেই বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক করার চেষ্টা করি। কিন্তু আমি আশাবাদী এই জন্য যে নতুন প্রজন্মের কথা আমাদের দুজন বিজ্ঞ আলোচক বলেছেন, এদেরকে যদি আমরা ফোকাস করতে পারি, আমরা ক্ষমতায় গিয়ে তাদেরকে আমরা অবহেলা করেছি যে আমরা তো দেশ শাসন করছি, অর্থনৈতিক উন্নয়ন করছি, এরা বোধহয় আমাদের আদর্শেই নিজেরা আত্মস্থ করবে এবং মুক্তিযুদ্ধের পক্ষে তারা কাজ করবে, কিন্তু সেটা না। দুনিয়া পরিবর্তন হচ্ছে, সামাজিক মিডিয়ার দায়িত্ব অনেক বেশি, এরা ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু জানে। এবং একটা জিনিস আমরা লক্ষ্য করি নাই, আলোচনা করি নাই, সেটা হলো যে আমাদের যারা বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী যারা, তারা এত সুসংগঠিত, তারা এত সুশৃঙ্খল, তাদের প্রচুর টাকা পয়সা আছে, তারা এই এন্টি লিবারেশনের যে চেতনা, সেইটার বিরুদ্ধে তারা মানে সুসংগঠিতভাবে, সুচিন্তিতভাবে এবং ডেসপারেটলি কাজ করে। এই মিডিয়াতে সাংবাদিকের কথাই বলেন, এই বিএনপি কথা বাদ দিলাম, জামাত, সে যখন 10 বছর আগে যখন আন্দোলন হচ্ছিল, তখন নিজের পয়সায় সাংবাদিকদেরকে ল্যাপটপ কিনে দিত, তখন অন্য সাংবাদিকদের কোনো ল্যাপটপ ছিল না। তারা সেই তার 71-এর পরের থেকেই তাদের প্রচুর টাকা আছে, টাকা সংগ্রহ করে এবং সেটা দিয়ে তাদের ছেলে মেয়েদেরকে ব্যারিস্টার পড়াচ্ছে, ডাক্তারি পড়াচ্ছে, বিদেশে শিক্ষিত করতেছে। তাদের একটা রেজিমেন্টেড ফোর্স রয়েছে, আমাদের সেটা নাই। আমি প্রায় 10-12 বছর আগে মাঝে মধ্যে, যখন তখন ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, যখন অনলাইনে দুই একটা প্রতিবাদ করতাম, সাথে সাথে 10-12 জন সেটার উত্তর দিত, আমার পক্ষে কাজ করার কেউ ছিল না। এবং এদের গ্রুপটা আমি লোকেট করেছিলাম যে এরা ফুল টাইম এমপ্লয়ি, তারা স্কলারশিপ পায় বা টাকা পায়, এই কাজগুলা করে। আমরা তো ধরে নিয়েছি দেশ স্বাধীন করেছে বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধের চেতনাকে কে আঘাত করবে? আমরা তো ক্ষমতায় আসি বা থাকবো বা আবার যাব, এটা গ্যারান্টেড নিয়ে আমরা ধরে নিচ্ছি। কিন্তু আমাদের প্রতিপক্ষ যে এত শক্তিশালী, তারা এত যে রেজিমেন্টেড, এই জিনিসটা আমরা উপলব্ধি করি না এবং সেইটাকে প্রতিহত করার জন্য আমরা কোনো চেষ্টা করি না। এই যে গত বছর যে পট পরিবর্তন হলো 2024-এ, ষড়যন্ত্রের মাধ্যমে, টাকার বিনিময়ে, ডলারের বিনিময়ে, যে এটা অভ্যুত্থানও না, এটা কোনো কি বলে, এটা কোনো বিপ্লব না, এটা ছিল একটা সন্ত্রাসী কার্যক্রম। এইটাকে প্রতিহত করার জন্য বাংলাদেশের কোনো সংস্থা ছিল না, কোনো ফোর্স ছিল না। আমরা প্রবাসে, আপনার মতো, আমাদের এই দুই বিজ্ঞ আলোচকের মতো, আমরা প্রবাসে, আমরা মিডিয়াতে এটার প্রতিবাদ শুরু করি। আস্তে আস্তে বাংলাদেশে যেহেতু প্রেস ফ্রিডম নেই, তা আমাদের অ্যাক্টিভিটি কিছু ওইখানে গিয়ে কিছু লোককে আমরা উৎসাহিত করতে পেরেছি। কিন্তু তারপরেও আমরা কোনো একটা বড় প্রজেক্ট করতে হলে আমাদের যে আর্থিক প্রয়োজন, সেটা নাই। যারা আওয়ামী লীগের 20 বছরে বেনিফিশিয়ারি, যারা টাকা পয়সার মালিক হয়েছে, তারা একটা পয়সাও, যারা প্রবাসে কাজ করে এবং দেশের অভ্যন্তরে যে সমস্ত আওয়ামী লীগের কর্মীরা নির্যাতিত, বাসায় থাকতে পারে না, চাকরি নাই,
ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে, তাদেরকে সাহায্য করার কোনো লোক নাই, কোনো কেউ সাহায্য করে না। প্রবাসে যারা আছে মুক্তিযুদ্ধের পক্ষে বা ইউনূসের বিরুদ্ধে যারা, তারা ম্যাক্সিমামই হলো সাধারণ প্রবাসী, কোনো ধর্নাঢ্য প্রবাসী না। তারাও এটাকে ম্যাচ করতে পারে না। আমাদের হাতে গোনা কয়েকটা মিডিয়া রয়েছে যারা ইউনূস সরকারের মুক্তিযুদ্ধ বিরোধী এবং জামাত শিবিরের মুক্তিযুদ্ধ বিরোধীর উপরে প্রচার করে। এই যে অত্যাচার হয়েছে, এই মানুষকে, জ্যান্ত মানুষকে পুড়িয়ে মেরেছে, একটা ভিডিও আমরা দেখেছি। সেই ভিডিওটা কারা, যারা সেই দুষ্কৃতিকারী, যারা এই ঘটনা ঘটেছে তারাই প্রচার করেছে, সেটার জন্য আমরা জানতে পেরেছি। কিন্তু ওই তার কয়েকদিন পরে মুন্সিগঞ্জে আরেকটা হিন্দু ছেলেকে পুড়িয়ে মেরেছে, সেটার কেউ ভিডিও করে না, আমরা জানিও না। একদম এইরকম বহু ঘটনা। আমি থামবো এখনই। তো আমার শেষ কথা হলো যে 7ই মার্চ বাঙালির ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা। এইটাই ছিল স্বাধীনতার অনুপ্রেরণার একটা উৎস। এবং এই ঘটনার, এই বক্তৃতার মাধ্যমে যেটা শের ভাই অ্যানালাইসিস করলেন, আওয়াল ভাই উল্লেখ করলেন, সেখান থেকেই প্রমাণ হয় যে বঙ্গবন্ধু কেন জাতির পিতা, বঙ্গবন্ধুকে কেন ইউনেস্কোর সেই 7ই মার্চের ভাষণকে রিকগনাইজ করেছে। তার কারণ ওনার মস্তিষ্কে একটা রোড ম্যাপ ছিল যে বাংলাদেশকে স্বাধীন করতে হবে। তিনি প্রতিটা পদে পদে যেখানেই কি বলবো ক্রস রোড এসেছে, সেখানেই তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক পথে গিয়ে জাতিকে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের দেশটাকে উপহার দিয়েছেন। তো কাজেই যত ষড়যন্ত্রই হোক না কেন, সাময়িকভাবে আমাদের সেটব্যাক হবে, অপমান সহ্য করতে হবে, কিন্তু আলটিমেটলি সত্যই এটাকে কেউ ধামাচাপা দিতে পারবে না। যার ফলে এই গত বছরের কি বলে 2024-এ যারা হুজুগে পড়ে প্রতারণার শিকার হয়ে সমর্থন করেছিল সেই আন্দোলন, তাদের অধিকাংশই লোক কিন্তু তারা এখন দুঃখিত। তারা বলতেছে আমরা ভুল করেছিলাম, আমরা ভুল পথে গিয়েছিলাম। তো আমরা যদি আমাদের নীতিতে কি বলে কমিটেড থাকি, আমরা যদি আপোষ না করি, আমরা সংখ্যায় কম হলেও আলটিমেটলি আমরাই জয়ী হব। দেখেন এখন জামাত এত কিছু করে, ষড়যন্ত্র করেও তারা 5 to 10% বেশি ভোট পায় না। এই যে 80টা সিট পেয়েছে, এটা তো রিগিং করে। সত্যিকারে যদি ইলেকশন হতো এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে থাকতো, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির যে দল, সেটা হলো জামাত শিবির এবং এর পৃষ্ঠপোষক হলো ইউনূস, এদের সমর্থক ফ্রি অ্যান্ড ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হলে বাংলাদেশে এরা 10%ও ভোট পাবে না। তো আমি এখানে থামছি যে আমাদেরকে বঙ্গবন্ধুর কথা বারবার বলতে হবে, আত্মার অবদানকে আত্মস্থ করতে হবে এবং লেখালেখি করতে হবে। শের ভাই বই লিখেছেন, আমি লিখেছি, এবং মাস মিডিয়াতে বেশি করে এই ভিডিওগুলো দেখানো হবে। বঙ্গবন্ধুর প্রতিটা ভাষণ আমরা এখন প্রাইভেটলি আমরা দেখতে পাচ্ছি, অথচ যখন সরকার ক্ষমতায় ছিল তখন এই উদ্যোগ নেওয়া হয়নি। ওই 7ই মার্চের ভাষণই শুধু বাজানো হয়েছে বছরে একবার। কিন্তু বঙ্গবন্ধুর যে জীবনের উপরে যে ভিডিও বা ডকুমেন্টারি, এগুলো তৈরি হয় না। আমার মতো একজন ক্ষুদ্র লোক, আমি 2টো ডকুমেন্টারি তৈরি করেছি, বঙ্গবন্ধুর উপরে একটা মুক্তিযুদ্ধের উপরে। আর ইউনূস সরকারের অ্যাট্রসিটি বা দুষ্কর্মের উপরে শর্ট ভিডিও, 20 মিনিটের 2টো ভিডিও তৈরি করেছি। এগুলো যদি সরকারিভাবে হতো, এগুলো যদি যারা ধর্নাঢ্য ব্যক্তি, যারা মুক্তিযুদ্ধের সরকারের সুবিধা ভোগ করেছিল, তারা যদি করে, তাহলে আরো ব্যাপকভাবে এই কাজগুলো আমরা করতে পারি। তো আমি থামছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ নবী ভাই। আহ, আহ, শেষ করতে চান আপনি কিভাবে? এই যে নবী ভাই বললেন, আমি চাচ্ছি, আমার একদমই সময় কম, অনেক লম্বা হয়ে যাচ্ছে। অল্প 7ই সময় নেবো মার্চের তোমার। বিষয়টা নিয়ে আপনি যদি বলেন, বঙ্গবন্ধু এবং আমি আমি 7ই মার্চ নিয়ে বলবো, এবং আমি নবীবার শেষ কথাটা দিয়ে বলবো। আমার 2টা বই, একটি স্পিচেস অফ বঙ্গবন্ধু, হ্যাঁ, অল দ্য স্পিচেস, ওটার মধ্যে 45টা স্পিচ আমি
বিভিন্ন ভাবে ট্রান্সলেট করেছি। হ্যাঁ, আর একটা হচ্ছে বঙ্গবন্ধু ভাষণ সমূহ, এখানে হচ্ছে অলমোস্ট 41টা ভাষণ আছে এখানে, ওকে, বাংলাতে। এবং ওর অরিজিনাল ভাষণগুলো সমস্ত আর্কাইভ থেকে নিয়ে, এখানকার অটো আর্কাইভ থেকে নিয়ে, টরন্টো আর্কাইভ থেকে নিয়ে এবং বাংলাদেশের আর্কাইভ থেকে নিয়ে এগুলা সমস্ত করে ট্রান্সক্রিপ্ট করে, তারপরে ইংলিশটা তো আমার খুবই ভালো, ইংলিশটা আমি অ্যামাজনে দেওয়ার চেষ্টা করতেছি আজকের প্রজন্মের জন্য। আচ্ছা, আমি এইভাবে শেষ করি আজকে আমার বক্তব্যটা, এবং শেষে একটা লাস্টে তোমার প্রশ্নের উত্তরটা দিব শায়লা, যেটা তুমি বলেছো, এবং আমার ভাইয়ের সাথে আমি একমত সবার সর্বাংশে। আহ আমার কথা সমাপ্তিতে এই কথা দিয়ে আমি শেষ করি। 71 সালে মুক্তিযুদ্ধ ছিল কেবল বাংলাদেশের ইতিহাসই নয়, বরং বিশ্বের ইতিহাসও একটি যুগান্তকারী ঘটনা, যা একটি নতুন দেশের জন্ম দেয় এবং 7 কোটি মানুষের জন্য একটি নতুন পরিচয় তৈরি করে। এটা আমাদের প্রত্যেকটা বাচ্চাদেরকে, আগামী যে আলফা গ্রুপ, বেটা গ্রুপ, যত গ্রুপ আসতেছে তাদেরকে শিখাতে হবে, এটা বলতে হবে যে বাংলাদেশের জন্ম কেবল 9 মাসের যুদ্ধের ফলাফল ছিল না, এটাও একটা বুঝাতে হবে বাচ্চাদেরকে, বরং এটা ছিল 23 বছরের অবিরাম সংগ্রামের চূড়ান্ত ফলাফল। স্বাধীনতার এই সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অতুলনীয় ভূমিকা। উনি তার লাইফের অর্ধেক সময় সে জেলে কাটিয়ে গেছেন। আহ উনি এই অতুলনীয় ভূমিকা পালন করেছিলেন, যার জন্য সমগ্র জাতি চিরকাল তার কাছে ঋণী থাকবে। এবং এই যে ঋণী থাকবে বললাম, এই ঋণী থাকে না কারা? যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল এবং বিএনপি মুক্তিযুদ্ধের দল হয়েও তারা জানে। যার জন্য আমি সবসময় বলি, দ্বিদলীয় একটা ডেমোক্রেসিক গণতান্ত্রিক পদ্ধতি যদি চালু করতে পারি, তাহলে 2 দলের মধ্যে থাকবে সরকার পক্ষ যা থাকবে, তিনটা জিনিসের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না: বঙ্গবন্ধু জাতির পিতা, জয় বাংলা জাতীয় স্লোগান, মুক্তিযুদ্ধ আমাদের সংগ্রামের। এই তিনটা জিনিস সবসময় সমস্ত রাজনীতিবিদ এবং সমগ্র জাতিকে মনে রাখতে হবে। এটা আমি সবসময় সব জায়গাতেই বলি। আহ, তিনি মানে বঙ্গবন্ধু নিজে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন এবং সমগ্র জাতির মধ্যে সেই চেতনার আলো ছড়িয়ে দিয়েছিলেন, যা শেষ পর্যন্ত একটি সর্বাত্মক গণযুদ্ধের দিকে পরিচালিত করেছিলেন। ওনার দিক নির্দেশনাতে এটা পরিচালিত হয়েছিল। এই প্রক্রিয়ায় 1971 সালের 7ই মার্চে তার ভাষণ নিঃসন্দেহে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয়ে আছে ইতিহাসের প্রতিটি পাতায়, এবং ইতিহাসের অনেক জায়গাতেই আজ অনেক ভাষাতে এই ভাষা ট্রান্সলেশন হয়েছে এবং ইউনেস্কো এটাকে রিকগনাইজ করেছে। তিনি কেবল জনগণকে অনুপ্রাণিত করেননি, বরং আন্দোলনের রূপরেখা এবং কৌশলগত উপস্থাপন করেছিলেন। উদাহরণস্বরূপ বলা যায়, তিনি তার ভাষণে বলেছিলেন, যদি আমি আর কোনো নির্দেশ দিতে না পারি, তাহলে আমি তোমাদের বলছি, উনি বলেছিলেন, আমি আপনাদেরকে বলছি, সমস্ত রাস্তাঘাট এবং মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দাও। তোমাদের যা কিছু আছে তার জন্য প্রস্তুত থাকো। মনে রেখো, যেহেতু আমরা রক্ত দিয়েছি, আমরা রক্ত আরো দিব। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা অবশ্যই এই দেশের মানুষকে মুক্ত করব। এটা উনি বলেছিলেন তার বক্তৃতার মধ্যে। এবং এছাড়াও উনি বলেছিলেন যে তোমরা মহল্লা মহল্লায়, এলাকা এলাকা ভিত্তিক সংগ্রাম পরিষদ তৈরি করো। এবং ওই 7ই মার্চের বক্তৃতার পরবর্তীতেই আমি তখন পল্লবী, জহুরুল ইসলামের যে পল্লবী রেসিডেন্সিয়াল এরিয়া ছিল, তখন ওখানে থাকতাম। আমি ওখানকার জেনারেল সেক্রেটারি হয়, আর আমার প্রেসিডেন্ট ছিলেন তখন জিয়াউল হক নামে এক ভদ্রলোক, পাকিস্তানের লোকের নামের সাথে মিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 26শে মার্চ তার গাড়িতে আগুন লাগিয়ে তাকে পুড়িয়ে মেরেছিল অবাঙালিরা 10 নম্বর গোল চক্করের সামনে। এবং আমি বেঁচে গেছিলাম, কাদের মোল্লা গেছিল আমার বাড়িতে আমাকে আক্রমণ করতে 27শে মার্চ। কোনো মতে আরেকজনের সাহায্য নিয়ে আমি, বাঙালির সাহায্য নিয়ে আমি বের হয়ে এসেছিলাম। তো সর্বশেষে বলবো, এইবার বঙ্গবন্ধু তার এবারের সংগ্রাম শেষ করেন এই বলে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তো এইটা দিয়ে উনি শেষ করে জয় বাংলা বলে উনি তার বক্তব্য শেষ করেন, এই 19 মিনিটের বক্তব্য। 7ই মার্চের ভাষণে তিনি মুক্তিযুদ্ধের প্রায় প্রতিটি প্রস্তুতিমূলক পদক্ষেপ এবং নির্দেশনা এইভাবে তুলে ধরেছিলেন। তো ঘোষক হিসেবে যদি জিয়াউর রহমানকে মেনে নিতে হয় আমাদেরকে, তাহলে তো এই দিনটা কি হবে? তাহলে ইতিহাস তো, এটার ইতিহাস তো, এটাতে ইতিহাস।
এটা তো ইতিহাস বলছে, আমরা তো এটা ভাবতে পারি না। অতএব এটি কি বাংলাদেশের স্বাধীনতার পূর্বসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রতিটি ইতিহাসবিদ হিসেবে। তো ইতিহাস যারা লিখবেন পরবর্তীতে, ইতিহাস এখনো লিখছেন, ইতিহাস বিকৃতি হচ্ছে, প্রতিটি সরকার রেজিম চেঞ্জ হয়, সবসময় ইতিহাস বিকৃতি হয়। এবং আহ আমি খালি এক দলকে দোষারোপ করবো না, সমস্ত মানসিকতা, বাঙালির মানসিকতাকে বদল করতে হবে। আমরা যারা বয়স্করা আছি বা আমাদের পরবর্তী যারা আছে, এবং শাহরাদের তোমাদের গ্রুপে যারা আছে, তার পরবর্তী যারা আছে, তাদের ছেলেমেয়েরা আছে, তাদের ছেলেমেয়েরা, সবার মধ্যে একই জিনিস ঢুকাতে হবে, আমরা বাঙালি, বাঙালির স্বাধিকার অর্জনের যে ব্যক্তিটা আমাদের কাছে বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে পৃথিবীতে, এবং বাংলা ভাষায় আমরা কথা বলতে পারছি, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপে সব জায়গায় যে বাঙালিরা আজকে পরিচিত পাচ্ছে। এই যে নবী ভাই পিএইচডি করতেছে, অনেক লোক পিএইচডি করতে পারতো না, অনেক লোক এখানে চাকরিও করতে পারতো না যদি বাংলাদেশ না হতো, যদি তারা পাঞ্জাবিদের জুতা মুছতে হতো তাদেরকে। এবং খুব কম বাঙালি তখন আসতো। 1965-এ বা 66-এ আমার বড় ভাই এসেছিলেন কলম্বিয়া স্কলারশিপ নিয়ে, একমাত্র বাঙালি, বাকিরা সব পাঞ্জাবিরা ছিল। তাহলে ওই সময়ে যদি পাকিস্তান আমলে, তার পরবর্তীতে বাঙালি আসতে আরম্ভ করেছে কেন? এই জন্যই তো আসতে আরম্ভ করেছে যে দেশ নতুন একটা দেশ হয়েছে, মানে কম্পিটিশন, আমরা কম্পিটিশনে ওদের চেয়ে অনেক ভালো ছিলাম। যাই হোক, আমি এইভাবে শেষ করব। আমাদের প্রজন্মের মধ্যে একটা, আমাদেরকে তাদের মস্তিষ্কের মধ্যে ঢুকাতে হবে যে বাঙালি জাতির স্বাধীনতা এনেছে বঙ্গবন্ধু। এটা বুঝতে হবে, বাংলাদেশ কিন্তু আওয়ামী লীগকে তৈরি করেনি বা বঙ্গবন্ধুকে তৈরি করেনি, বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ মিলে বাংলাদেশকে তৈরি করেছে। এই জিনিসটা আমি স্পষ্ট হয়ে বলতে চাই। বাংলাদেশ কিন্তু হয়েছে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর জন্যই, আরো সবাই করেছে, কিন্তু বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের নেতৃত্ব ছাড়া বাংলাদেশ হতো না। ওকে, আমি এটা বলে শেষ করব। এই 7ই মার্চের যে মাধুর্য, 7ই মার্চের যে ঐতিহ্য, 7ই মার্চের যে একটা ঐতিহাসিক ভাষণ, এটা প্রত্যেকটি বাঙালি যেন অনুধাবন করতে পারে, যে যে বয়সেরই হোক, সব বয়সী তাদেরকে করতে হবে। এবং 7ই মার্চ একটা পৃথিবীময় একটা বক্তৃতা, যেটা সবাই স্বীকৃতি দিয়েছে। এটা বলে শেষ করবো। এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, আমরা এবারের সংগ্রাম জামাতকে নিধন করার সংগ্রাম হতে হবে আমাদের, এবং জামাতকে বিতাড়িত করতে হবে বাংলাদেশকে এবার থেকে, এবং শেখ হাসিনা নিশ্চয়ই ফিরে আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ বশির ভাই। আমি আপনার ক্লোজিং রিমার্ক চাই। আওয়াল ভাই, আপনি যদি 7ই মার্চ এবং নিয়ে কিছু বলেন। না, আমি তো বলছি একটু অনেক সময় এক্সাইটেড হয়ে যায়, সরি দর্শকদের কাছে, এটা একটা ইমোশনাল ব্যাপার। তা আমি মনে করি আমার যে দুই বিজ্ঞ আলোচক, তাদের সাথে আমি সহমত পোষণ করে বলছি যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা। এইটার ব্যাপারে সবাইকে ঐক্যমতে আসতে হবে। এইটা হলো একটা জাতীয় সমস্যা। এই সমস্যা ঐক্যমতে না পৌঁছলে তাহলে জাতির কোনো সমস্যায় দেশ পরিচালনা তারপরে কোনোটাই কিন্তু সুষ্ঠুভাবে হবে না, একটা ডিসপুট থেকে যাবে, এবং এইভাবে কিন্তু জোড়াতালে দেওয়া হবে না। এটা অবস্থা কি বিএনপির মধ্যে আমি বারবারই বলি, একটা লোককে আমি দেখছি, অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি বীর মুক্তিযোদ্ধা, উনার কণ্ঠস্বর ঠিক আছে। বিএনপি যদি মুক্তিযুদ্ধকে ধারণ করতে চায়, আমি অনুরোধ করব অ্যাডভোকেট ফজলুর রহমান কণ্ঠস্বরের সাথে আপনারা মিলান, তাহলে আপনাদের মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারবেন। এই দুই ভাবে নয়। আর হলো কি, এটার আরেকটা দুর্ভাগ্য আমাদের জেনে, এখানে দুজন মুক্তিযোদ্ধা আছে, আমি তো সরাসরি যুদ্ধ না করলেও মুক্তিযুদ্ধের মানে একজন মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। আমিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তখন আমার এই জীবনে দেখে যেতে গেল, দেখলাম যে রাজাকারের উত্তরসূরিরা মুক্তিযোদ্ধাদেরকে গলার মাথা জুড়াই দিল। যে রাজাকারকে আমরা মুক্তিযোদ্ধারা হত্যা করেছিল, তার প্রতিশোধ তারা আমাদের সামনে নিয়ে নিল। এটি জাতির জন্য দুর্ভাগ্য, এটা আমাদেরকে দেখতে হলো। আমার দুই যে বড় ভাই আছেন, তাদেরকেও দেখতে হলো। আমি মনে করি যে আমরা আসুন সবাই ঐক্যবদ্ধ হই, সবকিছু বেলা দল আওয়ামী লীগের সমালোচনা করুন, একটা দল চিরজীবন ক্ষমতা থাকবে না, তার ভালো মন্দ ঠিক থাকবে, উন্নয়ন থাকবে, খারাপ দিক থাকবে, সেটা আরেক জিনিস।
কিন্তু বাংলাদেশের যে জন্মদাতা, বাংলাদেশকে যিনি জন্ম দিয়েছেন, তার প্রতি আমাদের শ্রদ্ধা যেন থাকে, তার অবদানকে যেন আমরা স্বীকার করি, এবং সমস্ত মানুষ যারা বাংলাদেশে দল করবে, রাজনীতি করবে, তারা যেন এই বঙ্গবন্ধু, বাংলাদেশ, এই মুক্তিযুদ্ধ, এই তিনটা জিনিস এগুলা মেনে রাজনীতি করে। তাহলে আমাদের দেশে শান্তি আসবে। আর নতুন প্রজন্মের প্রতি আমি অনুরোধ করব, তোমরা অনেক বিভ্রান্ত হয়েছো, আবার অনেক বিভ্রান্তি কাটে আসছো। তোমরা ইতিহাসকে জানো, ইতিহাসকে জেনে ইতিহাসের সত্যি ইতিহাসটা ধারণ করো, তাহলেই তোমাদের জীবনটা সুন্দর হবে। পার্টি তোমাদের ব্যাপার, পার্টি কি করবা না করবা সেই ব্যাপারে আমি কাউকে বলতে পারবো না। শুধু মুক্তিযুদ্ধকে ধারণ করবা, বঙ্গবন্ধুকে ধারণ করবা। এখানে আপোষ করার কোনো সুযোগ নেই, সমঝোতা করার সুযোগ নেই। ইতিহাসটাই থাকবে। এটি হোক আমাদের বন্ধ। আজকের এই ৭ই মার্চের এই দিনে, ৭ই মার্চের বঙ্গবন্ধু যে ভাষণ দিয়ে গেছিলেন, সেটির ভাষণটা সারা পৃথিবীতে আজকে ৫৫ বছর হয়েছে এই ভাষণটা হয়েছে। যে ভাষণ ৫৫ বছর পরেও আজকে যদি শুনি, কোনো টায়ার্ড লাগে না, মনে হয় নতুন করে শুনতেছি। পৃথিবীর এরকম কোনো ভাষণ নাই যে অনেক ভাষণ আর শুনতে ভালো লাগে না, কিন্তু একমাত্র ৭ই মাসের ভাষণ আমি যখনই শুনি, এই ৫৫ বছর পরে মনে হয় যেন আরো শুনতে ইচ্ছা করে। এই হলো এই ভাষণের মাহাত্ম্য। এই জন্য এটা অনন্য। এই ভাষণ অন্য কারো ভাষণের সাথে তুলনাহীন। এই ভাষণের মাধ্যমেই আমরা আমাদের জাতির পূর্ণতা পেয়েছি, বাঙালির স্বাধীনতার পূর্ণতা পেয়েছি। এই জন্যই আজকের এই দিনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বাঙালি জাতিকে সবাইকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে রাখছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ আওয়াল ভাই, অনেক ধন্যবাদ নবী ভাই, এবং অনেক ধন্যবাদ শের ভাই, যে আপনারা আজকের দিনে, আমি জানি আমাদের পর্বটা লম্বা হয়েছে, কিন্তু কিছু কাজ আমরা দৃষ্টিকোণ একাত্তর করি আর্কাইভাল ভ্যালুর জন্য। কেউ না কেউ তো শুনবে। যদি ১০ জন তরুণও শুনতে পায়, সেটাই আমাদের জন্য সার্থকতা। আমরা এই জন্য আজকে আমি একটু অন্য আঙ্গিকে বলেছি। স্মৃতিচারণের দিকে যেতে পারতাম অনেকক্ষণ ধরেই, কিন্তু আমি এটা গেলাম না। অনেক ৪৪ ধন্যবাদ। বছর ধরে বলছি, কারণ আমি রিসার্চ ওরিয়েন্টেড একটা কাজ যেটা করা হচ্ছে সেটাই করেছি আর কি। এটা আসলে আমারও কন্ট্রিবিউশন এখানে আছে, কিন্তু এটা আমার একটা ছাত্রের কাজ। এটা অনেক ধন্যবাদ, কখনো সেটাও শুনবো। সে চায় না তার নামটা বলতে, সেজন্য আমি নামটা বলতে পারছি না। আমি যে জিজ্ঞেস অনেক করেছিলাম ধন্যবাদ তাকে। আহ, সবাইকে। শুধু দর্শক, আমি নির্মলেন্দু গুণের একটা কবিতার কয়েকটি পংক্তি, আমি তো কবিতা আবৃত্তি পারি না, যতটুকুন পারি আমি আপনাদের শুনে আমার এই অনুষ্ঠানটা শেষ করে ফেলবো। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কেরোধে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন দেশকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।